সরকারের সাথে রাজনৈতিক দল, প্রধান রাজনৈতিক দল, সরকারের সাথে ছাত্রদের যে রাজনৈতিক দল, একই সাথে সেনাবাহিনীর নেতৃত্বের এই যে একটা ঘোলাটে পরিবেশ, এই ঘোলাটে পরিবেশটাতে আমাদের কাছে মনে হয়েছে যে সরকারের অবস্থান, সরকারের কর্তৃত্ব কিছুটা দুর্বল হয়েছে এবং সরকার তার কর্তৃত্ব প্রয়োগ করতে পারছে না। বিএনপি সংস্কার এবং নির্বাচন চায়, এটা আমরা জানি, এটা বিএনপির অফিসিয়াল বক্তব্য। তারপরেও বিএনপির কোনো নেতার পক্ষ থেকে বিষয়গুলো অতীব জোর দিয়ে এসেছে যে এই সরকার আসলে নির্বাচন দীর্ঘায়িত করতে চায় এবং দীর্ঘ সময় ধরে তারা ক্ষমতায় থাকতে চায়। এর বাইরে বন্দর, তারপরে আপনার মানবিক করিডোর সহ নানা বিষয় নিয়ে অনেক ধরনের আপনারা জানেন যে মিসট্রাস্ট এখানে তৈরি হয়েছে। আমরা সরকারকে অনুরোধ করেছিলাম, এই সরকার যেহেতু ক্ষমতায় আছে, বাংলাদেশের এই পরিস্থিতিতে যে কোনো বিষয়ে তারা ভূমিকা নিতে পারে, তবে যেই বিষয়গুলো রাষ্ট্রের নিরাপত্তা এবং স্থিতিশীলতার সাথে জড়িত সেগুলো যাতে ওনারা রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ করে পদক্ষেপ নেন। আমরা সরকারকেও বোঝাতে পারি নাই, আমরা বড় রাজনৈতিক দলগুলোকে বোঝাতে পারি নাই। জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান হয়েছে, সে গণ অভ্যুত্থানের নায়ক যারা নেতৃত্ব দিয়ে এই গণ অভ্যুত্থানকে সফল করেছেন, সেই ছাত্র সমাজ এবং যাদের নেতৃত্বে একটা রাজনৈতিক দল গঠিত হয়েছে ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি, তাদের কিছু কিছু নেতার বক্তব্য নিয়েও আমরা দেখেছি যে রাজনৈতিক অঙ্গনে বিভক্তির একটা রেখা তৈরি হয়েছে। আমাদের যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানের চূড়ান্ত মুহূর্তে সেনাবাহিনীর নেতৃত্ব যারা দিয়েছেন, সেনাপ্রধানের নেতৃত্বে, তাদের একটা ঐতিহাসিক ভূমিকা রয়েছে এবং একটা জটিল ট্রানজিশনাল পিরিয়ডে ওনারা একটা অত্যন্ত ধৈর্যশীলতার সাথে একটা ভূমিকা রেখেছেন। যে কোনো রাজনৈতিক পরিস্থিতিতে এই ট্রানজিশনাল পিরিয়ডে ভূমিকা রাখতে গেলে অনেক ধরনের বিতর্কের তৈরি হতে পারে এবং এটা হওয়াটাই স্বাভাবিক। আমরা দেখেছি এই যে নানা বিতর্ক, এগুলোকে নানাভাবে আরও বেশি ডালপালা মেলে বিভেদটাকে আরও বাড়ানো হয়েছে। সরকারের যেটা উচিত ছিল যে এই বিভেদটাকে কমিয়ে সবাইকে ঐক্যবদ্ধ করে একটা সরকার পরিচালনা করা, সেই জায়গায় যথেষ্ট ঘাটতি হয়েছে। আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের উচিত ছিল এই সমস্ত জটিল পরিস্থিতিগুলোকে চিহ্নিত করা এবং জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করা। কিন্তু আমরা দেখেছি সেনাবাহিনী প্রধানের বক্তব্যগুলো নিয়ে কখনো সরকার কোনো স্পষ্ট বক্তব্য দেয় নাই। অনেক বিষয় নিয়ে কথা হয়েছে, কিন্তু একজন উপদেষ্টাকেও আমরা দেখলাম না দায় স্বীকার করে পদত্যাগ করতে। আমি অনুরোধ করব যে প্রফেসর ইউনূস, উনি হয়তো কঠোর হতে চান না, আমরা অনেকবার আশা করেছিলাম যে উনি ওনার উপদেষ্টা পরিষদে একটা পরিবর্তন আনবেন, কিন্তু আমরা দেখেছি উনি পরিবর্তন আনেন নাই, হয়তো নতুন নতুন কাউকে যুক্ত করেছেন। আমাদের অনুরোধ থাকবে যে প্রফেসর ইউনূস যেহেতু কঠোর হতে চান না, যে সমস্ত উপদেষ্টারা মনে করছেন যে আপনারা অনৈক্যের জন্য দায়ী, আপনারা বিভেদের জন্য দায়ী, আপনারা রাষ্ট্রটাকে একটা জায়গায় নিতে পারছেন না, প্লিজ আপনারা পদত্যাগ করুন। আপনারা পদত্যাগ করে সেখানে যোগ্য লোকদেরকে দায়িত্ব স্থাপনের জন্য আপনারা একটা পথ খুলুন। এই পরিস্থিতি যদি আমরা উন্নতি ঘটাতে না পারি, এই জটিলতা থেকে যদি আমরা একটা সমাধান বের করতে না পারি, আগামী দিনে যে পরিস্থিতি হবে সেটা সবাই পরবর্তীতে আফসোস করবেন। সবাই পরবর্তীতে নিজের কপালকে দোষ দিবেন। যে একজন উপদেষ্টা ধরেন উনি অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, ওনাকে গিয়ে আপনি যখন কোনো রাজনৈতিক সংকটের কথা বলবেন, উনি বলছেন না, এটা আমি চিন্তা করছি না, আমি বাংলাদেশের অর্থ ব্যবস্থা নিয়ে চিন্তা করছি। একজন আছেন জ্বালানি নিয়ে চিন্তা করছেন। তো ভাই, সরকার যদি না থাকে আপনার জ্বালানির পলিসি কোথায় যাবে? আজকে যদি এই সরকার না থাকে, বন্দর নিয়ে যারা ভাবছেন, বিনিয়োগ নিয়ে যারা ভাবছেন, আপনাদের এই সমস্ত ক্রিয়েটিভ জিনিস তো ধুলায় মিশে যাবে। আমরা তো ভাই আপনাদেরকে চিনি, আপনাদের নাম তো আমরাই প্রস্তাব করেছি, আপনাদের সাথে তো আমরাই বিভিন্ন ধরনের কার্যকলাপে যুক্ত ছিলাম। আপনাদের এখন ফোন ধরার সময় হয় না, আপনারা অস্থিরতার মধ্যে থাকেন। কিসের নিয়ে আপনাদের অস্থিরতা? আজকে প্রফেসর ইউনূসকে নিয়ে যেই ওনার যে ব্যর্থতার জায়গাটা রচিত হয়েছে, আপনাদের জন্য রচিত হয়েছে। আপনাদের জন্য ওনার আজকে ব্যর্থতার এই প্রেক্ষাপট তৈরি হয়েছে। নিজের বিবেককে প্রশ্ন করেন, সেই সমস্ত উপদেষ্টাদেরকে আমরা বলবো।